মহা বিপদে পড়ে গেছে সমন্বয়করা। এবার সমন্বয়কদের দল ধ্বংস নিশ্চিত, বিএনপির চাপে সবাই পালাচ্ছে। এইদিকে সেনাপ্রধানের কাছে পদত্যাগ করতে যাচ্ছেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ভার্সিটির ত্রিপলি ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষার্থী এসেছিল, 4 জন শিক্ষার্থী, তারা ফুটপাতে দাঁড়িয়েছিল, তাদেরকে সত্য বলছে, তারা সরছে। বর্তমান পরিস্থিতি আর এই সার্জিস আলমদেরই প্রথমে বলতে শোনা গিয়েছিল তারা নাকি গণতান্ত্রিক দেশ চান, যেখানে সবার বলার অধিকার। খেলাটা শুরু করছে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতারা আছে তারাই। আর মূল কারণটা হচ্ছে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য, কারণ তারা বিশ্বাস করে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশ অন্যরকম হয়ে যাবে। কিন্তু আদৌ কি তাই? গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে বলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন তার নাকচ করে দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। তাছাড়া আজকের এই ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ দর্শক মণ্ডলী, এবার বিএনপি কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন। এইদিকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হারাতে চলেছেন, এইদিকে সমন্বয়করা মহাবিপদে বন্ধে পড়ে গেছে, কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত ক্লিয়ার হবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। খেলাটা শুরু করছে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতারা আছে তারাই। আর মূল কারণটা হচ্ছে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য, কারণ তারা বিশ্বাস করে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশ অন্যরকম হয়ে যাবে। কিন্তু আদৌ কি তাই? এটা কিন্তু তা না। এদের বিরুদ্ধে নানান অভিযোগ, বঞ্চনার অভিযোগ, তারপর হচ্ছে তাদের দায়িত্বহীনতার অভিযোগ বাংলাদেশের মানুষ দেখে ফেলছে, দেখছে না? দেখে ফেলছে। সো তারা সরকারে গেলে এই দেশকে একদম জান্নাত বানাই ফেলবে, এটা বাংলাদেশের মানুষ এখন আর বিশ্বাস করে না। তবে তাদের ভোট আছে, কালকে আমরা দেখছি একটা জরিপে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে বিদায়ের পর বিএনপিকে নিয়ে টানা হুমকি ধামকিমূলক অনেক কথাবার্তা ছাত্ররা বলেছে। কিছু কিছু ক্ষেত্রে যৌক্তিকতাও আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে যৌক্তিকতা নাই। যেমন তারেক রহমান, মির্জা ফখরুল, ওনাদেরকে নিয়ে কথা বলতে গেলে রেসপেক্ট থাকতে হবে। বিএনপির নেতাকর্মীরা এতদিন ইশারা ইঙ্গিতে বাবা, সোনা, ছোট ভাই বলে ডাইকা ডুইকা কথা বললেও এই প্রথমবারের মতন জাতীয় নাগরিক পার্টি অথবা যারা বিএনপিকে নিয়ে তাংভাং করে এদের অস্তিত্ব রাখবে না, কিন্তু ডাইরেক্ট আওয়াজ আসছে। আওয়াজটা কে দিছে? আপনার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনার বক্তব্যে ছাত্র দলের পোলাপাইন, যুব দলের পোলাপাইন, বিএনপির পোলাপাইন সবাই করতালি দিছে। শরীরে একটা জোশ আসছে, সুযোগ পেলে কিন্তু জোশ ছালাপালা করে ফেলবে, এটা আপনি নিশ্চিত থাকেন। নিজেরা নিজেরা কিভাবে মারামারি করে মার্ডার করে ফেলতেছে দেখতেছেন না? আর বিপরীত দলটা তো সমান করে ফেলবে। ঘটনার প্রেক্ষাপট কি? এনসিবির প্রতি ইঙ্গিত করে টুকু বলছেন, নতুন দল করেছো ভালো কথা, কিন্তু দল করে যদি হুমকি ধামকি দাও যে এইটা না হলে ওইটা হবে না, ওইটা না হলে এটা হবে না, তো আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করছি, তাহলে আমরা কি চুপ করে বসে থাকবো? না, বিএনপি চুপ করে বসে থাকবে না। তিনি বলছেন যে আপনার ভারতের ইতিহাস জানেন কিনা, একটা পুরানো ইতিহাসে তিনি নিয়েছেন যে আসামে একবার উন্নয়ন হচ্ছিল না, তখন কংগ্রেস ক্ষমতায় ছিল। আসামের ছাত্ররা আন্দোলন করে সেখানে কংগ্রেসকে পতন ঘটিয়েছিল। পরে অসম অধিকার পরিষদ নামে একটা ছাত্র পরিষদ করেছিল, তারা নির্বাচন করে নিরঙ্কুশ জয়লাভ করেছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা বেশি দিন সরকার চালাতে পারেনি, 9 মাস কি 1 বছর হয়েছিল, তারপরে সেই সরকারেরই পতন হয়েছে। ইশারা ইঙ্গিতটা কোথায় দিয়েছে বুঝছেন? সুতরাং এটা নয় যে পৃথিবীর ইতিহাসে ছাত্ররা সরকার গঠন করেননি, কিন্তু ছাত্ররা চালাতে পারেননি। আপনারা রাজনৈতিক দল করছেন, কিংস পার্টি বলে আপনারা বলেন জিয়াউর রহমান কিংস পার্টি করছিলেন, জিয়াউর রহমানের ম্যান্ডেট লাগেনি, এই কথা বললে ভুল হবে। তিনি জনগণের কাছে গেছেন, হ্যাঁ না ভোট করেছেন। তিনি এই দেশের রাজনৈতিক দল বিএনপি গঠন করেছেন, যা আজকে দেশের সবচেয়ে বড় দল। যে দলের একটি কর্মীও নির্যাতনের মুখে ভয় পায় না, দল ছেড়ে অন্য কোনো দলে যায় না, আপনার তাদেরকে আপনারা অন্য দলের সাথে মানে কি বলে যে জাতীয় নাগরিক পার্টিকে বিএনপির সাথে তুলনা করলে ভুল করবেন। আপনারা জিয়া হয়ে যাননি, যাদের কথা ছিল দেশের মানুষকে আলো দেখাবে, যাদের দেশের মানুষ ভোট দিয়েছিল। আচ্ছা, এখানে বিভিন্ন লম্বা চড়া ইতিহাস। সোজা বাংলায় তিনি বলছেন যে বিএনপি পয়সা পয়সা আঙ্গুল চষবে না। যেই ঘোলা পানি তৈরি করা হয়েছে, সেই ঘোলা পানি থেকে বিএনপিও স্বীকার করতে জানে তো অবশ্যই। আমি তো আবারও বলি, 17 বছর যারা মানে 17 বছর আগে আর আজকের মধ্যে পার্থক্য কি? মিডিয়া। এই যে আপনি ফেসবুক খুললে ধর্ষণের ঘটনা শুনছেন, বিভিন্ন লুটপাটের ঘটনা দেখছেন, চাঁদাবাজির ঘটনা দেখছেন, এটা কেন হচ্ছে মিডিয়া। আগে আপনার এলাকায় একটা ঘটনা হলে পত্রিকার মধ্যে আসতো, আপনি বিটিভিতে দেখতেন, ইটিভিতে দেখতেন। ইটিভি বিটিভি অলওয়েজ নিয়ন্ত্রিত ছিল, পত্রিকা নিয়ন্ত্রিত ছিল। এখনকার দিনে এটা পরিষ্কার। বাট এখন যে পত্রিকা নিউজটা ভুল, এটা প্রমাণ করে কিসে? সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়ার যুগটা একটা ডিফারেন্ট স্টেজ কিন্তু তৈরি করে দিছে, বুঝতে পারছি। এখন বিএনপি যখন কোনো ঘটনা ঘটায়, এটা মুহূর্তের মধ্যেই ফেসবুকে চলে আসে। আবার যে বৈষম্য বিরোধীরা বিভিন্ন জায়গায় লুটপাট, চাঁদাবাজি, মানুষের বাড়িঘর দখল করতেছে না, পাগল টাগল ঢুকাইয়া 20টা এসে কি একটা মাইয়া
হ্যাঁ কোন দলের জানিও না, এরা তো এগুলো করতেছে, এদের মধ্যে তো এগুলো আছে। লুটপাটের খবর পেলে সবাই ঝাঁপাইয়া পড়ে। তো বিএনপি আঙ্গুল চষবে না, কারণ 17 বছর আগেও বিএনপি যথেষ্ট প্রতাপ নিয়ে চলছে। এরকম বহুত ঘটনা এরাও ঘটাইছে। 17 বছর আওয়ামী লীগের ঘটনা এগুলো ঢাকা পড়ে গেছিল, মিডিয়া থেকে ফেসবুকে আসতো। আর এখন যেহেতু মাঠে আওয়ামী লীগ ওইভাবে নাই, বিএনপির গুলো আসতেছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্যের একটা শিরোনাম নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য হবে না। কি বিষয়ে ঐক্য হবে না, কেন ঐক্য হবে না, এটার একটা প্রেক্ষাপট আছে। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে বলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন তার নাকচ করে দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য এই বিষয়ে হয়তো হবে না। একটি মেজর পলিটিক্যাল পার্টির সদস্য হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, জাতীয় সংসদ নির্বাচনই হবে সবচেয়ে জরুরি এবং আমাদের অগ্রাধিকার। এটা খেলাফত মজলিসের ইফতার মাহফিলের শুভেচ্ছা বক্তব্যে সালাউদ্দিন আহমেদ এই কথা বলছেন পুরানা পল্টনে। এখানে যে গণপরিষদের নির্বাচন এবং জাতীয় নির্বাচন একসঙ্গে, গণপরিষদের নির্বাচনটা কেন? এটা হচ্ছে সংবিধানের মৌলিক কিছু পরিবর্তনের জন্য গণপরিষদ নির্বাচন। তো যেখানে জাতীয় সংসদের নির্বাচনের কথা বলা হচ্ছে, তার সাথে এর প্যারালাল গণপরিষদ নির্বাচন কেন? এখানে তো সংসদ আছে, পার্লামেন্ট নির্বাচনের বিধান আছে। যদি কোনো সংসদ কিছুই না থাকতো তাহলে একটা কথা ছিল, 72-এর যেমন সংবিধান, সেটার জন্য গণপরিষদের নির্বাচন সেটা হয়েছে স্বাধীনতার পরে। কিন্তু এখন এই বিষয়টা সামনে কেন? যেখানে নির্বাচিত পার্লামেন্ট সমস্ত কিছু সংবিধানের একেবারে ওলট পালট কেন? সংবিধানকে একেবারে একদলীয় সংবিধানও করতে পারে। শেখ মুজিব সেটা করছে, তো সেটা করেই তো বাকশাল করছে। তো সংবিধানে যখন মৌলিক পরিবর্তনটা আনা যায়, তো সংবিধান বিষয়ে যদি কোনো সংস্কারের প্রস্তাব যদি কমিশন করে, সেই প্রস্তাবের আলোকে নির্বাচিত যে জনপ্রতিনিধিরা তারা সিদ্ধান্ত নেবে সংবিধানে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে, কোথায় কোথায় পরিবর্তনটা করতে হবে না, বা কোথায় ঠিক থাকবে, কোথায় সংশোধন করা হবে। তো এই ক্ষমতা তো দেয়াই আছে। তাহলে একসঙ্গে মানে জাতীয় সংসদ একসঙ্গে গণপরিষদের এই বিষয়টা কেন আসছে? এটাও একটা ধূম্রজাল। এই কারণেই সালাউদ্দিন আহমেদ বলছে যে এই বিষয়ে কোনো জাতীয় ঐক্য হবে না। সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনের মাধ্যমে সবকিছু করতে হবে। যত সংবিধান সংস্কার সহ 11টা যে কমিশন আছে, সমস্ত কমিশনের প্রস্তাবগুলো পাশ হবে বিল আকারে, আইন আকারে, সেগুলো হচ্ছে সংসদে। সংসদের ব্যাপারে কেন জানি এক ধরনের অনিয়া, স্পৃহা, যে এটা কি আমি জিতবো না, সেই কারণে মানে আমার আস্থা নেই। বিষয়টা কেমন, এই মনোভাবটা কি থাকা উচিত? তো যদি কেউ মনে করে যে না, আমরা তো অনেক কিছুই পারি, আমরা শেখ হাসিনাকে পতন ঘটেছি, তো জনগণকে উদ্বুদ্ধ করে আমি ক্ষমতায় যাব, জনগণ আমাকে ম্যান্ডেট দিক, আমি বলি যে আমি ক্ষমতা আসলে কিন্তু এই কাজগুলো করব। তো জনগণ যদি উদ্বুদ্ধ হয়, জনগণের ভোটে নির্বাচিত যারা হবে তারা যে সে কাজটা করবে। মানে সংসদ বা মানে নির্বাচিত যে পার্লামেন্ট, এইটাকে বাদ দিয়ে কেন ডানে বামে তাকানো হচ্ছে? আমি এইটা সাংঘাতিক রকম কনফিউশন। তার মানে হচ্ছে এত কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, একটা সংসদীয় কাঠামো, সংসদের মাধ্যমে দেশ পরিচালিত হবে, এটা কি তাহলে অনেকে চাচ্ছেন না? তারা কি চাচ্ছেন যে ওই পার্লামেন্ট দরকার নেই, ওই যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, ওই গণঅভ্যুত্থানের ভিত্তিতে দেশ ওইভাবেই পরিচালিত হবে, মানে রেগুলার গভর্নমেন্ট ছাড়া, পার্লামেন্ট ছাড়া? সেটা কি সঠিক হবে? রয়টার্সকে নাহিদ ইসলাম বলছিল যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। তিনি মনে করেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। তো নতুন সংবিধানও যদি রচনা করতে হয়, সেটাও তো নির্বাচিত পার্লামেন্ট করতে পারে। আগে পার্লামেন্টটা তো গঠন করতে হবে। নতুবা এখন কে কাকে ম্যান্ডেট দিছে, কে করবে এটা পরিবর্তনটা? মানে আমি যদি মনে করি যে আমি এখন সবচেয়ে জনপ্রিয়, আমার সেই ইয়েতে আছে, তো জনগণের ম্যান্ডেট কোথায়? জনগণের ম্যান্ডেট তো কোনো মব দিয়ে বা গণঅভ্যুত্থান দিয়ে নির্ধারিত হয় না। জনগণের ম্যান্ডেট নির্ধারিত হয় নির্বাচনের মধ্য দিয়ে। তো সেই নির্বাচন এবং সংসদ, এই দুটির উপরে জোর না দিয়ে নানা রকম কথার ধূম্রজাল কিন্তু তৈরি করা হচ্ছে। সালাউদ্দিন আহমেদ বলছেন, গতকাল দেখলাম আমাদের রাজনীতিতে আসা নতুন বন্ধুরা একটা নতুন প্রস্তাব করেছেন, কিন্তু রাজনীতির একটা অভিধান আছে যেটাকে আমরা পলিটিক্যাল গ্রামার বা ডিকশনারি বলি। সেখানে ওই রকম কোনো শব্দাবলী নেই। যেমন একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হতে পারে যদি জাতীয় ঐক্যমত্য হয়, এরকম একটা কথা রয়টার্সকে বলা হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলছেন, গণপরিষদ হচ্ছে শুধু রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্য একটা ফোরাম। সেই ক্ষেত্রে যে কোনো জাতীয় সংসদের এখতিয়ারই হচ্ছে A to Z সংবিধান সংশোধন করার এখতিয়ার, অর্থাৎ পার্লামেন্টেই A to Z সংশোধন করার এখতিয়ার আর আছে, পার্লামেন্টে আছে নির্বাচিত সংসদে। সেখানে আমরা শুনলাম সংবিধানের ব্যাপক সংশোধনী, এখানে সেটাকে আমরা নতুন সংবিধান বলতে পারি। এটাকে যদি আপনাদের মন চায় নতুন সংবিধান বলতে পারেন।
আমাদের কোনো অসুবিধা নেই। আমরা মনে করি রাজনৈতিক ডিকশনারি বহির্ভূত শব্দগুলি অসংলগ্ন প্রয়োগের মাধ্যমে যেন ধূম্রজাল সৃষ্টি না করি। আসলে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে, মানে পার্লামেন্ট নির্বাচনটাকে একটা সঠিক সুন্দর করার জন্য এবং কি বলে কালো টাকা পেশি শক্তি মুক্ত যদি একটা ভালো নির্বাচন করা যায়, প্রভাব মুক্ত একটা নির্বাচন করা যায়, সুষ্ঠু আবার নিরপেক্ষ, তাহলে তো ওই নির্বাচিত সংসদই যথেষ্ট দেশের জন্য ভালো কিছু করা। এই জিনিসটা কিন্তু যে নতুন রাজনৈতিক দল বলছে না, আবার অন্যান্য কেউ কেউ নানা রকম বিষয় সামনে আনছে, সংস্কার বিচার এটা সেটার পরে তারপরে হবে নির্বাচন, তা আগে হইতে হবে স্থানীয় সরকার নির্বাচন। আর এই মূল জিনিসটা ওইটা আমরা না করে আমরা মানে ডান বামের দিকে দৌড়াদৌড়ি করতেছি, যেটা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রহীনতার দিকে এবং একটা অরাজক পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিচ্ছে। আর এরই মাঝে উঠে আসছে সেই সমস্ত আন্দোলনকারীদের নাম, সেই সমস্ত বিপ্লবীদের নাম যারা গত বছর ওই জুলাই মাস থেকে তাণ্ডব শুরু করেছিল কার্যত গোটা একটা দেশ জুড়ে। তাদের মধ্যে অন্যতম সার্জিস আলম, বিশাল নাকি বৈষম্য বিরোধী নেতা। তার ছবিটাও একবার আমরা আপনাদেরকে দেখাই, কারণ তিনি আপাতত মার খাচ্ছেন। বর্তমানে তার যেটা পরিস্থিতি যে তিনি মার খাচ্ছেন, সেই ছবিটা আমরা একদম সরাসরি দেখাই যে সার্জিস আলমকে কিভাবে গণধোলাই দেওয়া হচ্ছে। দেখুন সেই ছবিটা। এই ছবিটা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি গণধোলাই খাচ্ছেন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, সেখানকার যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের ঘনিষ্ঠ হয়ে গেলেন, উপদেষ্টা হয়ে গেলেন, তারপরে আবার সেখান থেকে হঠাৎ করে একটা নতুন দলও তৈরি করে ফেললেন, তারপর তিনি মার খেলেন। এইটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ, তার বর্তমান পরিস্থিতি। আর এই সার্জিস আলমদেরই প্রথমে বলতে শোনা গিয়েছিল তারা নাকি গণতান্ত্রিক দেশ চান, যেখানে সবার বলার অধিকার থাকবে, সবাই সবার মত প্রকাশের অধিকার থাকবে, শিক্ষা থাকবে, স্বাস্থ্য থাকবে। তার কি নিদারুণ উদাহরণ তৈরি করেছেন সার্জিসরা। তবে একটা ছবি নয়, চলুন আমরা আপনাদেরকে পরবর্তী ছবিটা দেখাই। আরও একটা ছবি দেখাই যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা ছাত্র, তাদের মধ্যেই কয়েকজন আপাতত 14 জন তাদেরকে আটক করা হয়েছে। যৌথ বাহিনী তাদেরকে আটক করেছে। কেন আটক করেছে? কারণ তারা লুটপাট চালিয়েছেন। তারা কয়েক মাস আগে দেশ স্বাধীন করছিলেন, এখন তারা লুটপাট চালাচ্ছেন। সেই কারণে 14 জনকে যৌথ বাহিনীর হাতে আটক করা হয়েছে। দেখুন সেই ছবি। কি অবস্থা সেটা? যারা দেশ চালানোর দায়িত্ব জোর করে ছিনিয়ে নিয়েছে তাদেরকেই আটক হতে হচ্ছে, তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। চুরি ডাকাতি করে ফুলে ফেপে সবাই বিশাল হয়ে গেছে, আর অন্যদিকে জঙ্গিরা, ধর্ষকরা খোলা রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, যেখানে খুশি যাকে খুশি তার উপর অত্যাচার করছে, আর ফুলের মতো ফুটফুটে নিষ্পাপ শিশুগুলো মৃত্যুর সঙ্গে লড়াই করছে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। সম্মানিত দর্শক, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল ধ্বংস হতে পারে যে কোনো সময়। এই প্রধান সমন্বয়কদের সমস্ত চাঞ্চল্যকর তথ্য আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে, তারা মহা বিপদের মধ্যে পড়ে গেছে। সম্মানিত দর্শক, ইতিমধ্যে বিএনপির সকল নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন এবং কঠিন অ্যাকশন যাচ্ছেন এই সমন্বয়কদের বিরুদ্ধে। এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেমন ডক্টর ইউনূসকে টাইম দিয়ে দিয়েছেন পদত্যাগ করার জন্য। যাই দর্শক, এই সম্পর্কে বেশি কথা বলবো না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।